আমেরিকা পৃথিবীটাকে কোন দিকে নিয়ে যাচ্ছে? কালকে আমি একটা অসাধারণ একজন হিস্টোরিয়ানের, ঐতিহাসিকের একটা টক শো দেখছিলাম, অ্যান্ড আমি এটা এত পছন্দ হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি। তিনি বলছেন যে এখন আমরা পৃথিবীতে, বিশেষ করে আমেরিকা এখন তার ফোর্থ এম্পায়ার, চতুর্থ সাম্রাজ্য তৈরি করছে। এবং উনি যেটা বলতে চাইছেন যে বড় বড় দেশগুলো মানেই হচ্ছে সাম্রাজ্যবাদ অর ইম্পিরিয়ালিজম, এবং বর্তমানে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে ফোর্থ কাইন্ড অফ ইম্পিরিয়ালিজম, চতুর্থ ধরনের সাম্রাজ্যবাদ বা ফোর্থ এম্পায়ার। এবং আমার এটা এত ভালো লাগলো, কারণ আমি ইতিহাস পড়তে খুব ভালোবাসি। উনি এত সুন্দরভাবে বোঝালেন, আপনাদের অত্যন্ত ভালো লাগবে এবং মনোযোগ দিয়ে শুনুন এই ব্যাপারটা কী ঘটছে। তো ফার্স্ট এম্পায়ারটা কি? প্রথম এম্পায়ার উনি বলছেন আমেরিকার ক্ষেত্রে, এবং এটা পৃথিবীর যে কোনো দেশের ক্ষেত্রেই সত্যি। প্রথম এম্পায়ার হচ্ছে যে প্রথমে একটা ভূখণ্ডে ছোটো 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 বিভিন্ন জনগোষ্ঠী থাকে, সেগুলোকে একত্রিত করে একটা বড় দেশ তৈরি হয়। বড় দেশ ছাড়া তো সাম্রাজ্যবাদ হয় না, মানে শক্তিশালী দেশ ছাড়া, ব্রিটেন অফকোর্স এক্সেপশন। তো আমেরিকা তো প্রথম যদি আমরা দেখি যে 1890 পর্যন্ত আমেরিকাতে যে যে সভ্যতাটা তৈরি হলো, সেটা কিন্তু দেখা যাচ্ছে যে আমেরিকা এর কাছ থেকে জমি কিনছে, ওর কাছ থেকে জমি কিনছে, এই রাজ্যটা আমেরিকার সাথে জুড়ছে, এটা করছে, করে আমেরিকা আস্তে 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 একটা বড় সাম্রাজ্যে পরিণত হলো। উনি বলছেন ওটা আমেরিকার ফার্স্ট এম্পায়ার, যে আমেরিকা একটা বিশাল মাস পেলো, বিশাল একটা জমি পেলো, ভূখণ্ড পেলো, কিছুটা পারচেস করেছে, কিছুটা রেড ইন্ডিয়ানদের তাড়িয়েছে। মোস্টলি এটা ইন্টারনাল, যে সেটেল করে একটা বড় আমেরিকান সাম্রাজ্য তৈরি হলো। সো দ্যাট ইজ দ্য ফার্স্ট আমেরিকান এম্পায়ার টিল 1890 পর কী হচ্ছে? ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন হচ্ছে, এবং আমেরিকা বিশাল বড় নেভি তৈরি করেছে, বিকজ আমেরিকা প্রচুর স্টিল তৈরি করেছে। আমেরিকা তার নেভির জোরে ফিলিপিন্সকে দখল করলো, মন্ডো ডক্ট্রিন, সেটা দিয়ে ল্যাটিন আমেরিকা, ক্যারিবিয়ান দ্বীপগুলোকে নিজের অধীনে আনছে, ল্যাটিন আমেরিকাকে ইউরোপিয়ান ইনফ্লুয়েন্স থেকে শুরু করে নিজের ইনফ্লুয়েন্সে নিয়ে আসছে। তো আমেরিকার সেকেন্ড এম্পায়ার হচ্ছে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পর্যন্ত। সেটা কি? সেটা হচ্ছে যেটা আমরা ব্রিটিশ এম্পায়ারও দেখেছি। তো ব্রিটিশ এম্পায়ার, আমেরিকান এম্পায়ার, এগুলো কীরকম সেই 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 সাম্রাজ্যবাদটা? সেই সাম্রাজ্যবাদটা হচ্ছে আপনি অন্য দেশে সেনা পাঠাচ্ছেন, গিয়ে সেই দেশটাকে আপনি দখল করছেন, করে সেই দেশের পলিটিক্যাল সিস্টেমটাতে আপনি দখল নিচ্ছেন, যেটা ব্রিটিশ আমেরিকায় ভারতে এসে করেছিল, যে তারা ভারতের রাজা হয়ে গেল, অর্থাৎ উপনিবেশবাদ। উপনিবেশবাদটা হচ্ছে সেকেন্ড এম্পায়ার, যে অন্য জায়গায় সৈন্য পাঠিয়ে দেশ দখল করে সেখানে আপনি আইদার নিজেই সম্রাট হয়ে বসে গেলেন বা কোনো একটা পুতুল সম্রাটকে বসিয়ে করলেন। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার পর্যন্ত কিন্তু এটা চলেছে। এটাকে আমরা বলবো যে সেকেন্ড এম্পায়ার। তাহলে থার্ড এম্পায়ার কি? থার্ড এম্পায়ার হচ্ছে যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে এখনও পর্যন্ত আমেরিকার যে ফরম্যাটে তার আধিপত্য বজায় রেখেছে, সেটা হচ্ছে থার্ড এম্পায়ার। থার্ড এম্পায়ারে কি হলো? এখন আমরা বললাম একটা রুল বেস সিস্টেম হবে, উপনিবেশবাদ চলবে না, অর্থাৎ কোনো একটা বড় দেশ কোনো ছোট দেশকে গিয়ে মিলিটারি দিয়ে তার পলিটিক্যাল সিস্টেমকে কন্ট্রোল করবে না। তাহলে আমেরিকা কী করে কন্ট্রোল করলো? আমেরিকা কী করে তার সাম্রাজ্যটাকে বজায় রাখলো? এই থার্ড এম্পায়ার, যে এম্পায়ারটা এখন আমেরিকা চালাচ্ছে এবং এটা কোলাপসের দিকে যাচ্ছে, তার মূল জিনিস ছিল ডলারাইজেশন। আপনারা সবাই জানেন যে ব্রেটন উড এগ্রিমেন্টের জন্য যে সমস্ত পেট্রোলিয়াম থেকে শুরু করে বিদেশি সমস্ত বাণিজ্য ম্যাক্সিমাম ডলারই হয়, অর্থাৎ ডলার বিকাম দ্য রিজার্ভ কারেন্সি। এবং এই ডলারকে রিজার্ভ কারেন্সি করে আমেরিকা তার আধিপত্য বজায় রাখে। আমেরিকা বিশাল মিলিটারি রাখে, কিন্তু মিলিটারি দিয়ে অ্যাটাক করে না খুব একটা বেশি, কিন্তু মিলিটারিটাকে সে রাখে যাতে ডিডলারাইজেশন না হয়, ডলারাইজেশনটাই থাকে। এবং মোটামুটিভাবে এটা করতে গিয়ে যেটা হয় যে তার সাথে সাথে আমরা বিজ্ঞান প্রযুক্তির প্রচুর উন্নতি হয়, এবং আমেরিকা প্রচুর পরিমাণ, আজকে ধরুন পৃথিবীতে আপনি এআই সিস্টেম বলুন, সোশ্যাল মিডিয়া বলুন, যাই হোক না কেন, একটা ভারতীয় পুরো জীবনটাই তো আমেরিকান প্রোডাক্টে চলছে, রাইট? তার স্মার্টফোন থেকে শুরু করে সবই তো আমেরিকার ইনভেনশন। তো এই যে থার্ড এম্পায়ারটা, এটাও একটা আমেরিকার সফল বলা যায় সাম্রাজ্য। সেটা কিন্তু তৈরি হয়েছে পুরোপুরি একটা ডিডলারাইজেশন, সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডমিনেন্স, এই দুটোর ওপর বেস করে। কিন্তু তাহলে এটা যদি এত সফল হয়, তাহলে এখন আমেরিকা ফোর্থ এম্পায়ার কেন ক্রিয়েট করতে যাচ্ছে? বল, থার্ড এম্পায়ার সাকসেসফুল হওয়া সত্ত্বেও থার্ড এম্পায়ার করতে গিয়ে যেটা সমস্যা দাঁড়িয়ে গেছে, সেটা হচ্ছে এই যে ডিডলারাইজেশনের জন্য যেটা হয়েছে, যেটা ডলারাইজেশনের জন্য যেটা হয়েছে, যে ডলারকে রিজার্ভ কারেন্সি করার জন্য আমেরিকান লোকজন প্রচুর পরিমাণে কিনতে শুরু করেছে। আমেরিকান সরকার
এমন দাতব্য হয়ে গেছে, জনগণকে খুশি রাখার জন্য প্রচুর পরিমাণ জনসেবায় খরচ করেছে, মিলিটারিতে খরচ করেছে, দুয়াতে খরচ করেছে। কারণ আমাদের ডলার তো, মানে আমাদের ডলারে পৃথিবী চলে, অতএব ডলার ছাপালেই হলো। ফলে $38 ট্রিলিয়ন ডেট। এই $38 ট্রিলিয়ন ডেট শোধ করা অসম্ভব ব্যাপার। এটা আমেরিকা এখন জিডিপি 95%-এ পৌঁছে গেছে। এ তো লোন শোধ দিতেই পারবে না। হ্যাঁ, এবং খুব বেশি নয়। বাইরে এই লোনের কিন্তু যেটা বলা হচ্ছে যে চায়না, ইন্ডিয়া এসব লোন নিয়ে বসে আছে, না, এই লোনের মোটে 8% হচ্ছে বৈদেশিক, বাকি 92% আমেরিকার লোকজনের কাছ থেকেই এটা আছে। অতএব 38 ট্রিলিয়নের মধ্যে ইনফ্যাক্ট 12 ট্রিলিয়ন সোশ্যাল সিকিউরিটি। এটা মানে ফেডারেল গভর্নমেন্টেরই অন্য একটা ডিপার্টমেন্ট এই ফেডারেল গভর্নমেন্ট এই ডেটটা দিয়েছে, মানে টাকাটা দিয়েছে। তো সমস্যাটা যেটা দাঁড়িয়ে যাচ্ছে সেটা হচ্ছে এই যে এই থার্ড এম্পায়ারের সব কিছুই ভালো ছিল, কিন্তু সরকার বেহিসাবি খরচের জন্য, যেহেতু ডলার তাদের রিজার্ভ কারেন্সি, সেহেতু এই থার্ড এম্পায়ার ইজ অলসো কোল্যাপসিং। এবং এখন যেটা বোঝা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এবং তার অ্যাডমিনিস্ট্রেশন বুঝতে পারছে এই $38 ট্রিলিয়ন যেহেতু শোধ করার কোনো মানে খুব একটা ইজি পথ নেই, এটাকে কোলাপস করাতেই হবে। থার্ড এম্পায়ার ইজ গন। সো এখন ফোর্থ এম্পায়ারের দিকে যাচ্ছে। তাহলে ফোর্থ এম্পায়ারটা কী হবে? অবভিয়াসলি ইটস আ ইস্যু অফ ডমিনেন্স, অর্থাৎ কীভাবে আমরা আমেরিকা তার ডমিনেন্সটাকে ধরে রাখবো। আপনি যদি দেখেন যে ফোর্থ এম্পায়ার ইজ নট বিল্ট অন ডলারাইজেশন। ফোর্থ এম্পায়ার হচ্ছে সাপ্লাই চেন। যেমন ভবিষ্যৎ ইলেকট্রিক ভেহিকেল ব্যাটারির ওপর চলবে, অর্থাৎ আমার সমস্ত রেয়ার আর্থ মিনারেলের ওপর দখল চাই। রেয়ার আর্থ মিনারেল, রেয়ার আর্থ মেটাল কতটা খেয়াল রাখবে। ভবিষ্যৎ এআইএ চলবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চলবে, অর্থাৎ সমস্ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেমের উপর দখল চাই, সমস্ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ডেটা সেন্টারের উপর দখল চাই। এআই ডেটা সেন্টারকে পাওয়ার আপ করার জন্য আমার নিউক্লিয়ার প্ল্যান্ট তৈরি করতে হবে, তার উপর দখল চাই। যে কোনো ম্যানুফ্যাকচারিং, সেটা মেকানিক্যাল হোক, ফুড টেকনোলজি হোক, এর সমস্ত সাপ্লাই চেনের ওপর আমেরিকা এখন দখল নিতে চাইছে। ভেনেজুয়েলা, যেমন গ্রিনল্যান্ড কেন ফেমাস? গ্রিনল্যান্ডে প্রচুর রেয়ার আর্থ আছে। ভেনেজুয়েলাতে রেয়ার আর্থ তেল দুটোই আছে, ইরানেও দুটো আছে, রেয়ার আর্থ তেল দুটোই আছে। একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে এখন আমেরিকান মিলিটারি এমনভাবে তার পজিশনগুলো নিচ্ছে যাতে সে তার সাপ্লাই চেনগুলো সিকিউর করতে পারে। ইনফ্যাক্ট চায়না ফোর্থ এম্পায়ার কিন্তু আমেরিকা 10 বছর আগে স্টার্ট করে দিয়েছে, কারণ চায়না বুঝে গেছিল যে আলটিমেটলি ফিউচারে সাপ্লাই চেনটাই হচ্ছে মেইন জিনিস। সাপ্লাই চেনের ওপর যা দখল আছে সেই পৃথিবীতে আধিপত্য করবে। এটা খুব সিম্পল ব্যাপার। যেমন ভারত যতই নিজে তেজাস বানাক না কেন, তেজাসের এখনও জেট ইঞ্জিন তো বানাতে পারছে না। তো এইরকম ধরুন আমেরিকায় ভারত এখন চিপ ইন্ডাস্ট্রিতে প্রচুর সময় দিচ্ছে। তো চিপ ইন্ডাস্ট্রি এখন ইন্ডিয়া হয়তো 40 ন্যানোমিটার পর্যন্ত যেতে পারছে। এবার দেখা যাক এবার তারা 5 ন্যানোমিটার বা 12 ন্যানোমিটার চিপ তৈরি করতে পারে কি না। এখনও ইন্ডিয়ার চিপ ইন্ডাস্ট্রি তৈরি করতে আরও 10 বছর লাগবে। কিন্তু তাইওয়ান সেখানে অনেক দূর এগিয়ে গেছে। এবার আমেরিকা ধমক দিয়ে তাইওয়ানে পুরো টেকনোলজি নিয়ে একদম 2 ন্যানোমিটারের চিপও কিন্তু আমেরিকায় তৈরি হওয়ার চেষ্টা হচ্ছে। আমেরিকা সবে মাত্র 5 ন্যানোমিটার পারছে, যেখানে তাইওয়ান এখনও 3 ন্যানোমিটারে চলে গেছে। 3 ন্যানোমিটার এখনও ইউএস করতে পারছে না ঠিক করে, হয়তো করবে, যেহেতু টিএমএসসি সেম কোম্পানি, তারা মানে চায়নার ভয় পেয়ে এখন ইউএসএতে করছে। তাহলে এই যে 3 ন্যানোমিটার চিপ, কোয়ান্টাম এআই ডেটা সেন্টার জন্য নিউক্লিয়ার পাওয়ার, অর্থাৎ যা যা সাপ্লাই চেনের যা যা কন্ট্রোল দরকার, সেই কন্ট্রোলটা রাখাটাই হচ্ছে কিন্তু এই ফোর্থ এম্পায়ার। কিন্তু ওই ফালতু মানে কোনো দেশের কোনো রিসোর্স নেই তাকে নিয়ে তারা মাথা ঘামে না। আর এখানে কেউ কারো শত্রু বন্ধু হবে না। যেমন এখন একটা মাল্টিপোলার বিশ্ব তৈরি হয়েছে। মানে থার্ড এম্পায়ারের একটা লক্ষ্য ছিল, একদিকে একটা রাশিয়ান সেন্টার ছিল, এদিকে চাইনিজ সেন্টার, এদিকে ইউএস সেন্টার। এইরকম মাল্টিপোলার বিশ্ব আপনি ফোর্থ এম্পায়ারে দেখতে পাবেন না। ফোর্থ এম্পায়ারের খেলাটা হচ্ছে যে পুরোপুরি সবই সাপ্লাই চেনের খেলা। যেসব দেশের রিসোর্স আছে সাপ্লাই চেনের মধ্যে, পার্ট অফ দ্যাট সাপ্লাই চেন আছে, তারা একটা আমেরিকান সিস্টেমের মধ্যে, অর্থাৎ আমেরিকা তার নিজস্ব একটা সাপ্লাই চেন বানাবে, সেই সিস্টেমের মধ্যে যে যে কান্ট্রিকে দরকার রাখবে সেটুকু নিয়ে আমেরিকা খুশি থাকবে। বিকজ দ্যাটস নট অল ইউ নিড ইন অর্ডার টু লিভ হ্যাপিলি। আমেরিকা বুঝে গেছে প্রতিটা অত দেশে অত বড় মিলিটারি নিয়ে এভাবে থাকা যাবে না। আমার মিলিটারি হচ্ছে যেটুকু আমার নিজের জন্য দরকার, আমার ভালো সাপ্লাই চেন, আমার ডমিনেন্স রাখার জন্য যা দরকার, সেই সাপ্লাই চেন রাখলেই হবে। ঠিক আছে? ইন্ডিয়া থেকে শুরু করে অ্যাকচুয়ালি চায়না এটা নিয়ে বহুদিন আগে একই রকমভাবে ঠিক করেছিল। তো এখন যেটা ওয়ার্ল্ড তৈরি হতে চলেছে ফোর্থ এম্পায়ার, আপনারা দেখবেন এই বিশ্বে ওর বন্ধু ওর শত্রু মাল্টিপোলার এই বিশ্বে এটা হচ্ছে না। এটা ট্রাম্প নিজেই ভেঙে দিচ্ছেন, এবং ওরকম কোনো পৃথিবীর দরকার নেই। এখন দরকার হচ্ছে শুধু সাপ্লাই চেন।
নিজেদের সাপ্লাই চেনটাকে ঠিকঠাকভাবে রেখে দেওয়া, এবং সাপ্লাই চেন যার কাছে আছে তার কাছে পৃথিবী এমনিতেও আসবে। আজকে আমেরিকার কাছে যদি সর্বোত্তম এআই এবং সেমিকন্ডাক্টর টেকনোলজি আছে, আমেরিকাকে জোর করে কোথাও মিলিটারি পাঠাতে হবে না, বাই ডিফল্ট ইট বিকাম অ্যান এক্সপোর্টেবল কোয়ান্টিটি।